হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেক্যারি ডায়েরিজের সিজন 2 এর 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো এপিসোডের শুরুটাই হচ্ছে জিনশির একটা স্বপ্ন দিয়ে, কিন্তু এটা কোনো সাধারণ স্বপ্ন না। ও দেখছে ওর ছোটবেলা, আর সেখানে রয়েছে একজন বয়স্ক মহিলা আর একজন লোক। অ্যান্ড গেস হোয়াট, এই লোকটাই হলো জিনশির আসল বাবা আর মহিলাটা ওর ঠাকুমা। এই স্বপ্নটা দেখার পর আমাদের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বর্তমান সম্রাট আসলে ওর বাবা নন, ওর বড় ভাই। এই সত্যিটা জানার পর জিনশির মাথায় প্রথমেই যার কথা আসে সে হলো মাও মাও। ওর মনে হতে থাকে মাও মাও কি ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে, নাকি ও আগে থেকেই সব জানতো। তবে যাই হোক, এটাই হয়তো ভালো হয়েছে, কারণ এই সত্যিটা আর কতদিনও একা একা বয়ে বেড়াবে, তাই না? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আমাদের মাও মাওকে। ক্লাসের সবাই যখন মন দিয়ে পড়াশুনো করছে তখন ও এই দেশের ইতিহাস নিয়ে বকবক করে যাচ্ছে। আর ঠিক তখনই ওখানে এসে হাজির হয় জিনশি। জাস্ট মাও মাওয়ের সাথে একটু দেখা করে আবার চলেও যায় সে। ওদের এই ছোট্ট দেখা হওয়াটা বেশ মিষ্টি ছিল, কিন্তু ভাই, জিনশির মনের ভেতর যে কি ঝড় বইছিল তা ওর মুখ দেখে এক ফোঁটাও বোঝার উপায় ছিল না। এরপর মামা ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর ঠিক তখনই ওর চোখ পড়ে একটা বেশ রহস্যময় মন্দিরের ওপর। মজার ব্যাপার হলো ওখানেই একজন শিক্ষক ছিলেন যিনি নিজে থেকেই মাও মাওকে ওই মন্দিরকার ব্যাপারে বলতে শুরু করেন। তিনি জানান অনেক আগে এই রাজ্যে ওয়ং মু নামে একজন মহারানী ছিলেন, যিনি ছিলেন আগের সম্রাটের মা। মহারানীর নিয়ম অনুযায়ী যিনি এই দেশের সম্রাট হতে চাইবেন তাকে এই মন্দিরের ধাঁধা পার করতে হবে। তার ছেলেও এই পরীক্ষা পার করে সম্রাট হয়েছিলেন, কিন্তু তারপর থেকে বহুদিন এই মন্দিরটা আর ব্যবহার করা হয়নি। দুঃখের বিষয়, সম্রাটের বাকি ভাইয়েরা এক অজানা রোগে মারা গিয়েছিলেন, তাই বর্তমান সম্রাটকে এই মন্দিরের পরীক্ষা ছাড়াই সিংহাসনে বসানো হয়। এই কথাগুলো শুনতে শুনতে মাও মাও জানতে পারে যে ওর বাবাও এই মন্দিরের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন এবং এখানে আসতেন। এটা শুনে মাও মাওয়ের মনে হয় এই শিক্ষক হয়তো ওর বাবার বেশ কাছের একজন মানুষ। আর এই সব ভাবতে না ভাবতেই মাও মাওয়ের কাছে একেবারে সরাসরি সম্রাটের তরফ থেকে ডাক আসে। সম্রাট ওর কাছে একটা ব্যাপারে হেল্প চান এবং ওকে সেই রহস্যময় মন্দিরে নিয়ে যান। আসলে প্রথা অনুযায়ী সম্রাটকে ওই মন্দিরের পরীক্ষাটা পার করতেই হবে, আর এই কঠিন মিশনে সম্রাট নিজের সাথে আর কাউকে না, জিনশি আর মাও মাওকে নিয়ে যান। মন্দিরের ভেতরে ঢোকার পরই ওদের সামনে চলে আসে তিনটে দরজা, নীল, লাল আর সবুজ। এখানে একটা জিনিস খেয়াল করো, লাল দরজার ওপর একদম পরিষ্কার করে লেখা এই দরজা স্পর্শ করবে না। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে, একটা ক্লাসিক পাজল। সম্রাট যেহেতু আগেও এখানে কয়েকবার এসেছেন, তাই উনি আগের বার সবুজ দরজাটা বেছে নিয়েছিলেন। সো এবার উনি নীল দরজাটা বেছে নিলেন। ভেতরে যাওয়ার পর ওদের সামনে আবার তিনটে দরজা আসে, সবুজ, বাদামি আর হালকা নীল। এবার বাদামি রঙের দরজাটা খুলতে নিষেধ করা ছিল, তাই সম্রাট সবুজ দরজাটা বেছে নিয়ে এগিয়ে যান। কিন্তু প্রবলেমটা হলো ওরা বারবার একই জায়গায় গোল গোল ঘুরতে থাকে। লিটারেলি একটা গোলক ধাঁধার মতো ফেসে গেছে ওরা। অবশেষে অনেক ঘোরার পর ওরা শীষ দরজার কাছে পৌঁছায়। এখানে তিনটে দরজা ছিল, নীল, বেগুনি আর হলুদ। আর এবার নীল দরজাটা ছুঁতে মানা করা ছিল। ঠিক সেই মুহূর্তে মাও মাও দরজার পাশে একটা অন্য রাস্তা লক্ষ্য করে। ওর মনে হয় হয়তো ওটাই আসল পথ, কিন্তু সম্রাট সেদিকে নজর না দিয়ে হলুদ দরজাটা বেছে নেন, যেটা খোলার সাথে সাথে ধাম করে বন্ধ হয়ে যায়। আর তার উপর লেখা ওঠে রাজবংশের সন্তান, কিন্তু ওয়াং মুর বংশের নয়, মানে স্ট্রেট রিজেকশন। এটা দেখে সম্রাট হতাশ হয়ে বলেন, আগের বারও তো এটাই হয়েছিল, এভাবে তো আমি কোনো দিনও স্বর্গের ইচ্ছে জানতে পারবো না। মাও মাও তখন একটা জিনিস খেয়াল করে, এই শিক্ষক মানুষটি এই মন্দিরটাকে তখন থেকে দেখছেন যখন এই রাজপ্রাসাদ তৈরিও হয়নি। সম্রাট সমস্ত নির্দেশ পালন করে বাইরে বেরিয়ে আসেন। মাও মাও যখন ভাবছে যে সঠিক উত্তরটা কি হতে পারে, ও তো সঠিক উত্তরটা দিতে পারেনি, ঠিক তখনই পেছন থেকে সেই শিক্ষক এসে বলেন, হয়তো তোমার বাবার এর উত্তরটা জানেন, কিন্তু এটা তোমার বোঝার বাইরে। কথাটা শুনে মাও মাওয়ের কেমন যেন গায়ে লাগলো। ও মনে মনে ভাবে, উনি ঠিকই বলেছেন, আমার বাবার জ্ঞান অসাধারণ, কিন্তু উনি যখন বললেন এটা আমার সাধ্যের বাইরে, তখন আমার একটু খারাপ লেগেছে। আমার বাবার জ্ঞান চিকিৎসা শাস্ত্রে প্রশংসার যোগ্য, কিন্তু এই ধাঁধার সাথে সেটার কি সম্পর্ক? কিন্তু ওয়েট এক মিনিট, এই কথাটা ভাবার পরই মাও মাওয়ের মাথায় যেন বিদ্যুতের মতো একটা আইডিয়া খেলে যায়। ও সাথে সাথে সমস্ত দরজার নির্দেশের কথাগুলো মেলাতে শুরু করে, অ্যান্ড সাডেনলি ও আসল ব্যাপারটা ধরে ফেলে। ও বুঝতে পারে আগের সম্রাটের সব ভাইয়েরা হয়তো একরকম ছিলেন না। ও দৌড়ে সম্রাটের কাছে গিয়ে একটা প্রশ্ন করে, আপনাদের বংশে কি বেশ কয়েক প্রজন্ম ধরে চোখের সমস্যা ছিল? আমি শুনেছি আপনাদের পূর্বপুরুষদের দৃষ্টিশক্তি খুব একটা ভালো ছিল না, কিন্তু আগের সম্রাটের দৃষ্টিশক্তি নাকি ঠিক ছিল। এই কথাটা শোনার পর সম্রাট মাও মাওকে আবার মন্দিরের ভেতর দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সেই শিক্ষক
বাধা দিয়ে বলেন এর উদ্দেশ্য হলো দরজার ভেতরের রহস্য জানা, কিন্তু সেটা করার অধিকার শুধু রানী বা রাজকুমারীর আছে। এই শুনে সম্রাট মজা করে বলেন যদি তাই হয় তাহলে আমি একে আমার একজন উপপত্নী বানিয়ে নিচ্ছি। এই কথা শোনার পর জিনশি আর মাও মাও দুজনেরই চোখ লিটারালি গোল গোল হয়ে যায়। ওরা দুজনেই সম্রাটকে আটকানোর চেষ্টা করে। সম্রাট এমনটা করলে লোকে কি ভাববে বস? সম্রাট হাসতে হাসতে বলেন হারে এটা সত্যি, কিন্তু এখন কি আমরা ওকে নিয়ে যেতে পারি? মাও মাও ভাবে সম্রাট আজ একটু বেশিই মজা করছেন। এরপর ওরা সবাই আবার মন্দিরের ভেতরে যায়। মাও মাও ভাবতে থাকে এখানে এমন একটা দরজা আছে যেটা শুধু ওয়াংমুর বংশের লোকেরাই বেছে নিতে পারে, তার মানে উত্তরটা রঙের মধ্যেই লুকিয়ে আছে। ওরা 10 নম্বর দরজার কাছে পৌঁছায়, যেখানে সাদা, বেগুনি আর সবুজ রঙের দরজা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো বোর্ডে লেখা ছিল লাল দরজা দিয়ে যেতে মানা, অথচ ওখানে কোনো লাল দরজাই ছিল না। এটা আবার কেমন ট্রিক? মাও মাও একটা মুচকি হাসি দিয়ে বলে ভেতরে গেলেই বুঝতে পারবেন। অ্যান্ড ভাই, ওর কনফিডেন্স দেখার মতো ছিল। এই বলে ও সবুজ দরজা দিয়ে এগিয়ে যায়। আর ফাইনালি ওরা এবারের মতো ধাঁধাটা সমাধান করে ফেলে। শিক্ষক তখন বলতে শুরু করেন আগে মহারানী ওয়াংমুর বেছে নেওয়া লোকেরাই সম্রাট হতো এবং তারা এখানে দাঁড়িয়ে শপথ নিত। যদি তারা সঠিক রাস্তা খুঁজে না পেত তাহলে তারা তাদের সঙ্গীকে সাথে নিয়ে আসতো সঠিক রাস্তা খোঁজার জন্য। কিন্তু এই ক্ষমতা শুধুমাত্র বিশেষ বংশের লোকেদেরই ছিল। আর এবার এই সাধারণ মেয়েটা সেই রহস্যের সমাধান করেছে। মাও মাও মনে মনে বলে আপনি তো আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আঙ্কেল, আমাকে হালকাভাবে নিয়েছিলেন তাই না? শিক্ষক তখন মাও মাওকে ব্যাপারটা সবাইকে বুঝিয়ে বলতে বলেন, আর মাও মাও তো রেডিই ছিল। ও বোঝাতে শুরু করে আসলে আঙ্কেল মনে হয় ইচ্ছে করেই আমাকে এখানে আনতে চেয়েছিলেন। গল্প অনুযায়ী মহারানী ওয়াংমুর এমন চোখ ছিল যা অন্ধকারের মধ্যেও দেখতে পেত, কিন্তু আসল ব্যাপারটা হলো বংশগত বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। মহারানী ওয়াংমুর বংশের পুরুষদের মধ্যে লাল আর সবুজ রং আলাদা করে চেনার ক্ষমতাই ছিল না। ও আরো বলে ধাঁধার নির্দেশ অনুযায়ী নীল বা সবুজ দরজাটা সঠিক উত্তর ছিল, কিন্তু যেহেতু ওরা লাল আর সবুজ রঙের পার্থক্যই বুঝতো না, তাই ভুলের ভয়ে ওরা সব সময় সেই দরজাটাই বেছে নিত যেটা নিশ্চিতভাবে লাল নয়, অর্থাৎ নীল দরজা। আর এই কারণেই বংশের পর বংশ ধরে সবাই একই ভুল করে আসছিল। মাও মাও বলে আমার বাবা পশ্চিমের দেশ থেকে পড়াশোনা করেছেন, ওখানকার কিছু মানুষের মধ্যেও লাল আর সবুজ রং চেনার সমস্যা দেখা যায়। হয়তো আঙ্কেল এটাই বোঝাতে চেয়েছিলেন, আর এই কারণেই বলেছিলেন যে আমার বাবা এর উত্তর জানবেন। মাও মাও এরপর সব কটা দরজার রহস্য ব্যাখ্যা করে, যা থেকে বোঝা যায় যে রঙের পার্থক্য বুঝতে না পারার কারণেই রাজবংশের লোকেরা ভুল করত। অ্যান্ড অফকোর্স এই ধরনের মানুষেরা রাতের বেলায় সাধারণ মানুষের চেয়ে ভালো দেখতে পায়। আর এই কারণেই মহারানী ওয়াংমুর চোখের ক্ষমতা নিয়ে নানা গল্প তৈরি হয়েছিল। পুরনো কাহিনী অনুযায়ী মহারানী ওয়াংমু দূর দেশ থেকে এসেছিলেন, যেখানে মানুষ রঙের পার্থক্য বুঝত না। তিনি তার বিশ্বস্ত অনুচরদের সাথে এখানে এসে বিয়ে করেন। জিনশি বলে কিন্তু গল্পে তো ওনার কোনো স্বামীর উল্লেখ নেই। মাও মাও বলে এটাই তো ওনার বুদ্ধিমত্তার পরিচয়। নিজের বংশের রক্তকে বাঁচিয়ে রাখার জন্য উনি এমন একটা প্রথা তৈরি করেন যেখানে সিংহাসন শুধু পুরুষদেরই দেওয়া হতো, যাতে রক্ত একই বংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু কিছু সময় পর ওনার বংশধরেরা এই প্রথাকে ভাঙতে শুরু করে এবং নিজেদের রক্তকে বিশুদ্ধ করার জন্য নিজেদের বংশের মধ্যেই বিয়ে করতে থাকে। এই প্রথাকেই বলা হতো সাইরেন অফ চুজিং, যা আসলে নিশ্চিত করত যে মহারানী ওয়াংমুর রক্ত যেন রাজবংশে টিকে থাকে। মাও মাও বুঝতে পারে যে সাইরেন অফ চুজিং আসলে একটা ধোঁকা ছিল, যেখানে ইতিহাসকে বদলে দেওয়া হয়েছিল যাতে সবাই মহারানী ওয়াংমুকে একজন সত্যিকারের পূর্বপুরুষ হিসেবে মানে। তখন সম্রাট জিজ্ঞেস করেন তাহলে আমার শরীরে কি ওয়াংমুর রক্ত আছে? মাও মাও জানায় যে বাবা মায়ের মধ্যে এই লক্ষণ থাকলেও সন্তানের মধ্যে তা নাও আসতে পারে, কিন্তু বংশের মধ্যে অতিরিক্ত বিয়ে হওয়ার ফলে সমস্যা বাড়তে থাকে, আর এই কারণে আগের সম্রাটের ভাই বোনেরা অসুস্থ হয়ে মারা যায়। শিক্ষক তখন অবাক হয়ে বলেন একটা সাধারণ মেয়ে এই রহস্যের সমাধান করে ফেলল, আমি তা বিশ্বাসই করতে পারছি না। এরপর তিনি মজা করে বলেন মেয়েটা খুব বুদ্ধিমান, এই সময় যখন রাজবংশের রক্তের মিশ্রণ ঘটছে তখন একে বেছে নেওয়াটা মন্দ হবে না। কিন্তু মাও মাও ভাবে এই বুড়ো লোকটা আসলে চাইটা কি? সম্রাট বলেন ব্যাপারটা আকর্ষণীয়, কিন্তু আমি লাকানের শত্রু হতে চাই না, আর তাছাড়া এর চেস্ট বা বুকের মাপও 15 সেন্টিমিটার কম। এইটা শোনার পর মাও মাওয়ের যা রিয়াকশন, ও বিরক্ত হয়ে মনে মনে ভাবে আরে নিজের চরকায় তেল দিন না ভাই। সম্রাট শেষে বলেন বাইরের কিছু লোক এই রক্তের মিশ্রণ মেনে নিচ্ছে না, তাই সাবধানে থেকো। অবশেষে ওরা সবাই সেই ধাঁধার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মাও মাওয়ের মাথায় তখন অন্য একটা চিন্তা ঘুরছে। ও ভাবছে সম্রাটের জন্য জিনশি কি শুধুই একজন বিশ্বস্ত কর্মচারী, নাকি ওদের সম্পর্কটা তার চেয়েও বেশি কিছু। অ্যান্ড ফাইনালি সত্যিটা যাই হোক না কেন, মাও মাও ঠিক করে যে এই জটিল রাজকীয় ব্যাপার স্যাপার থেকে ওর দূরে থাকাই ভালো। আর এই চিন্তার সাথেই আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে
করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।